রায়ের কাছ থেকেই আমরা আজকে কবিতা পাঠ শুনব। আমি নকুল রায়কে অনুরোধ করছি আজকে কবিতা শোনাটা শুরু করতে। যারা সোনার থালায় উচ্ছেদ শৈশবে, এরা প্রত্যেকেই আমার কবিতা পড়ে এবং শোনে। এরা একসঙ্গে বসবাস করে বলি একসঙ্গে উঠতে পারে করুণা সিন্ধুর পারে। কবি সম্মেলনে কবিতাটা ছাপা হয়েছে। আপনি কোথায় দাঁড়িয়ে? আপনার চোখের সামনের লোকটাকে কয়েকটা গুন্ডা রাস্তায় ফেলে মেরে দিয়েছে, আর আপনি চিত্রশিল্পীর মতো ভাবছেন মৃত্যু কি রকম, গভীর নিকষতা নাকি আলোর নিজস্ব স্বভাব হারানো দেখা? আপনি কি ধরনের মানুষ বলুন তো? দার্শনিক তো বিপদে পড়া পায় না। আপনার কলেজ পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে দর্শকের হাতে বিনা দ্বিধায় প্রতিবাদে আপনার দুই হাত একটাকেও গলা টিপে ধরতে পারল। হত্যার যোগ্যতা ছিল এদের, বলেছেন আপনার মুখ বুঝে বাড়ি ফেরার পর আপনার স্ত্রী। আজকে সকালে দেখা আমার শেষ কবিতা। আওয়াজ আসছে, পাতা ভাসে চলে। পাতার কোন দিকে তুমি শুয়ে না বসে আছো জানি না। যদি পাতার নিচে পাতা ধরে ভাসতে থাকো চিন্তা করো না, ঠিক পাতার পেছনেই আমি আছি। সর্ববর্ষায় বন্যা হয় না, কোথাও আটকে থাকো তোমার উদ্বাস্ত শরীরে। তোমাকে রক্ষার দায়িত্ব আমার, হাত লম্বা হচ্ছে ক্রমশ তোমার দিকে। ভেসে যাচ্ছে তোমার ডেকচি কলসি হাড়ে বিছানাপত্র। যেদিকে সূর্য আছে আমি আছি। কণ্ঠে আমার তোমাকে পাওয়ার সাধনা, তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? তোমাকে জল থেকে তুলে নেব, কোন সমাজগুলি আমাকে হত্যা না করে তোমাকে তুলে নিতে পারবে না। আর একটু ভেসে থাকো, শরীরের যেদিকে মন, মনের যেদিকে আমি, আমার হাত ও পা তোমার দিকে যাচ্ছে। কবিকে একজন তরুণ কবি কিভাবে দেখেন, একজন প্রবীণ কবির কবিতাকে নিয়ে একজন তরুণ কবি কিভাবে ভাবেন, সেটা আমরা শুনব। নকুল রায়ের কবিকৃতির উপর আজকে আলোচনা করবেন আমাদের তরুণ কবি মৃদুল দেব রায়। মৃদুল দেব রায়, যার হ্যামলক নামে একটি বিখ্যাত কবিতার বই রয়েছে। খুব সম্ভবত আজকে মৃদুলের প্রথম উপস্থাপনা, মানে কবিতা নিয়ে কথা বলার। আমি মৃদুল দেব রায়কে অনুরোধ করছি নকুল রায়ের কবিকৃতির উপর কিছু বলার। মঞ্চে উপবিষ্ট কবিদ্বর এবং সম্মানিত সুধীবৃন্দ, আজ আমাকে এমন একজন কবির কবিতা আলোচনা করতে বলা হয়েছে যার কবিতা চর্চার বয়স আমার বর্তমান বয়সের চাইতে প্রায় 10 বছরের বেশি, এবং কবিতা নিয়ে আলোচনা করা আমার পক্ষে মনে হয় একটা কঠিন কাজ। কবিতার কোনো আলোচনা কিভাবে হয় সে ব্যাপারে আমি খুব একটা দক্ষ নই, আর মঞ্চে দাঁড়িয়ে এরকম কথা বলার বিষয়টাও আমার কাছে প্রথম। তবু উদ্যোক্তাদের অভয়ে এই মঞ্চে উঠলাম দুই কথা বলার জন্যে কবি নকুল রায়ের কবিকৃতি নিয়ে। বলা ঠিক হবে এটা আমার ব্যক্তিগত পাঠ্য প্রতিক্রিয়া। শহরের যে কোনো জায়গায় আপনি হঠাৎ একটি বাইসাইকেল দেখতে পাবেন এবং দেখতে পাবেন একজন আরোহীকে, এবং আপনি সচেতনভাবে বা অবমনে চিনে নিতে পারবেন ইনি কবি নকুল রায় এবং তার বাইসাইকেল এ বয়স। এই যে দেখতে পাওয়া, শতপ্রণোদিত এই যে দেখতে পাওয়া, এটা কোনো নির্ধারিত প্রকল্প নয়। আপনার চোখ ওনাকে দেখে ফেলেছে, এটাই সত্য। প্রত্যেক কবিরই হয়তো একটা সাধন পদ্ধতি থাকে, হয়তো কবি নকুল রায়ের সাধন পদ্ধতির এটা একটা অংশ মাত্র। এবার আবহাওয়াবিদ আমার কলার টানলেন এবং বললেন একটু ঝেড়ে আসতে, ওটা তো মেঘের কথা, বৃষ্টির কথা বলুন। বলতে গেলে বলতে হয়
আমাদের স্বাভাবিক চেতনার ভেতর, চিন্তার ভেতর একটা শিক্ষণ কাজ করে। একজন কবি কিরূপ হয় এই শিক্ষণ, কিরূপ হয় তার সুখ দুঃখ বোধ, যখন সে জেনে যায় যে তার একটা ডানা আছে যা মৌলিক, কিন্তু তা যে সবসময় অভিযোজন সাপেক্ষ তা বলা মুশকিল। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে তখন তিনি হেঁটে যান নিজস্ব বারান্দায়, যেখানে ঘাম, রক্তক্ষরণ এবং নৈঃশব্দের হামুখ অনেকটাই স্বাভাবিক। তখন তাকে লিখতে হয় শব্দশৈল সাহিত্য দীপমল্লিকা এবং উৎসর্গে তিনি লেখেন, আমাদের বেঁচে থাকার অসম্পূর্ণ প্রক্রিয়া ছাড়া আর কোনো নিকট উৎসর্গ আমাদের জানা নেই, এবং লেখেন ধারাবদলের কোলাহল। লঙ্গরখানায় এক ডেকচি ভাত অসম্মানতার দিকে ছুটে পড়েছে 1 লক্ষ চোখ। 10 বছর কি আরো পরে এর থেকেই শীত কাটা এক চোরের ছেলে হয়েছে অধ্যাপক। আমি তার ছেলে মেয়ের শিক্ষক। আমার বাপ ছিল মাঝিমাল্লার দেশে ডাকঘর করা। তেপান্তরের রঙিন কিশোর সব হারিয়ে আজ পেয়েছে সে যাবজ্জীবন কারাদণ্ড। ফ্যান খাইয়ে মা পাঠিয়েছিল পাঠশালায়, তারপর ঠান্ডা মাথায় রেগে যেতে যেতে এক সময় ধান কলে আমি ধান ছাড়িয়ে চাল দিলাম। ডেকচিতে ফুটে আমি হতবাক, এক অসভ্য দেশঐতিক দুঃখিত এক অসভ্য দেশঐতিহাসিক স্টুলের দিকে আমি এগিয়ে যাই। এই যে শেষ লাইনটি, এই শেষ লাইনটিতে এটা স্পষ্ট হয়ে যায় যে কোথাও না কোথাও তিনি ব্যবস্থা দ্বারা আক্রান্ত, এবং তিনিও তার প্রতি আক্রমণের তীরটি ছুড়ে দেন ব্যবস্থার প্রতি। তাছাড়া এই যে সামগ্রিক প্রত্যক্ষণ উঠে এসেছে এই কবিতাটিতে, যাদের পিণ্ডের কোমল থকথকে জায়গা থেকে উঠে এসেছে এবং ফুরিয়ে গেছে তার, এবং বেরিয়ে গেছে তার আমিত্ব থেকে খিলুপুরে মুহূর্তের দিকে। হয়তো এরকম একটা প্রসেসকে বাঁচিয়ে রাখতে চান প্রত্যেক কবি। প্রকারের ভিন্নতা থাকতেই পারে। তখন কানাগলি ধরে ছো মেরে ডেকে নিতে পারে কেউ, বলতে পারে আমের দোহাই দিয়ে গাছটাই কেটে নিতে চাইছো। আসলে কবি চেয়েছেন নিজের প্রতি আক্রমণের উত্তর দিতে শুধু নয়, জীবনের অবনমনকেও ধরতে, যা ছড়িয়ে আছে তার আশেপাশে। যেখানে তিনি লেখেন, শতাব্দীর আলো অদূরে সাইনবোর্ড থেকে ঝুলে পথে নেমেছে, আর ভেজা বাদামের মুখ ফেটে বেরিয়ে যাচ্ছিল টাটকা কিশোর। আজকে আমাদের দ্বিতীয় পর্বের কবি অশোক দেব। অশোকের সঙ্গে আমার বন্ধুত্ব অনেক আগে থেকে। কবিতা লিখবেন বলে নয়, বাবার সঙ্গে বিরোধিতা করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন অশোক আগরতলায়। অশোকের জন্ম 1969-এ ত্রিপুরাতে, এবং বাবাকে নিয়ে বাংলা কবিতায় অনেক বিখ্যাত বোধ, অনেক চেতনা আমরা পাই। যেমন আমার মনে পড়ে সুবোধ সরকার লিখেছিলেন, বাবা সেই প্রতিষ্ঠান যার বাথরুমের জলের কল খুলে আমি প্রথম কুকর্ম করেছিলাম। আর অশোক শেষ অবধি যা উপলব্ধি করেছিলেন তখন আমার মনে আছে, বাইসাইকেলের বয়স তার কাব্যগ্রন্থ। বাইসাইকেলের বয়সের উৎসর্গ পৃষ্ঠায় অশোক লিখেছিলেন, বাবা সেই প্রতিষ্ঠান যার কোনো বিরোধিতা হয়। তো যাই হোক, অশোক অনবরত নিজেকে নিয়ে নিরীক্ষা করে গেছেন। আর আমি বলবো, আমাদের সময় সবচেয়ে আনপ্রেডিক্টেবল কবি হচ্ছেন অশোক। এই কথাটা আমি এই কারণে বললাম যে বাইসাইকেলের বয়সের পর থেকে আমরা যখন নাকি অশোকের একটা নতুন বাঁক কবিতায় দেখার জন্য অপেক্ষা করছি, তখন অশোক ঢুকে গেলেন গদ্যের।
প্রতিবেদনের দিকে ঝুঁকে গেল, এটা আমার অভিমান। এই জন্যই আমি অশোককে আনপ্রেডিক্টেবল বললাম, এবং আমি এটা বলতেও পারি। ওইরকম প্রাতিষ্ঠানিক সম্মান হয়তো অশোক পাননি, তবে অজস্র পাঠিকার ভালোবাসা অশোক পেয়েছে। তো আমি অশোককে অনুরোধ করব আজকে কবিতা পাঠ করে। এদিকে দিগভ্রষ্ট হয়ে মাথার দিকে চলে যায়, সেখানে দুঃখ, সরলতা, চামারি, অকৃতজ্ঞতা আর কাঠিকুঠুরি হয়ে ফিরে আসে। এসেই একটি নিভন্ত প্রদীপের দিকে ছুটে যায়, সেটিও তপ করে জ্বলে ওঠে। তখন আমাদের বয়স 40 হয়ে যায়। তখন আর দক্ষিণে যাবার সময় থাকে না। স্মৃতির দক্ষিণটাকেই মনে হয় বসন্ত দিক। সেখান থেকে দীর্ঘশ্বাস আসে, আমরা ভাবি বসন্ত। এই ভেবে একটি পুরনো ছাতার নাম দিয়েছি কোকিল। বসন্ত আসার একটু আগে সে ভিজে যায়, তার সরু ডাঁটির গা বেয়ে গড়াতে থাকে বিন্দু বিন্দু জল। আরেকটি কবিতা পড়ব, একটু খুঁজে দেখছি। এগুলো নেই। বাদ্যযন্ত্র পড়া যাবে না, বাদ্যযন্ত্রটি এখানে উপস্থিত আছে। বাদ্যযন্ত্রই পড়ে দিচ্ছি। কবিতার নাম মঞ্জুশ্রী বর্ধন। তিনি আছেন এখানে, তিনি আমার বাদ্যযন্ত্র, যাকে আমি বাজাতে জানি না। বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র ব্যর্থ বাদক আমি, শুধু কিছু পুরাতন ছলাকলা জানি। তুমি জানো সব কিছু, রুমাল বেড়াল, তবুও তোমাকে সাথী সকাল বিকাল। হে সুর বালিকা, তোকে বন্ধা করে রাখি, নিজের ভেতরে পুষি মারকুটে পাখি। তার বলি শেখা বলি, শেখাচ্ছে সময়। বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র জাদু অভিনয়। গর্ভগৃহ দেখো আজ বহুকাল বন্ধা, আমার ভেতরে আছে টানা চিরসন্ধ্যা। বয়স হচ্ছে বলি রেখায়, এখান থেকে যারা ছন্দ বিশেষজ্ঞ এখান থেকে তাদের একটু বিরক্ত হবে। বয়স হচ্ছে বলি রেখায়, বয়স হচ্ছে চুলে, বয়স হচ্ছে একটু একটু জিপার খুলে খুলে। বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র কষ্ট অতিশয়, পরজন্মে আবার যেন একটু দেখা হয়। 20 সেপ্টেম্বর আগামী মাসে আপনাদের সবাইকেই পাবো। এখন আমরা অশোকের কবিতার পাঠ প্রতিক্রিয়া শুনব শৌভিক বাগচির কাছে। শৌভিক বাগচি মহারাজা বিক্রম কলেজের বাংলার অধ্যাপক। আমি শৌভিক বাগচিকে অনুরোধ করব মঞ্চে আসা। কন্যার ছান্নে নরবর সাহ দিয়ে হেঁটে যাওয়ার কথা বা চিত্রটা ফুটিয়ে তুলতে বাধ্য থাকেন কবি অশোক দেব। সত্যি এইসব দেখে, এই চারিদিকে অসময় দেখে আমাদের প্রশ্ন করতে ইচ্ছে করে, আমাদের নিজেদের দর্পণে নিজেদেরকে দেখতে ইচ্ছে করে। সত্যি এটা মুক্ত মুখ না মুখোশ? বারবার এই জিনিসটার প্রতি আলোকপাত করেছেন, তার অভিনিবেশের আলো ফেলেছেন আমার মনে হয়েছে অশোক দেব। এটা মুখ না মুখোশ? বলছেন বাথরুমে সাপ হয়ে শুয়ে শুয়ে খেলি, খোলসের মতো করে গন্ধ খুলে ফেলি। সত্যি তো তাই। আমাদের ভিতরের মানুষটাকে আমরা কতটা চিনি, আমরা কতটা জানি, এই প্রশ্ন কি উনি তুলে দিচ্ছেন না? আমাদের বাইরের আবরণের সঙ্গে অন্তর্জগতের সঙ্গে বহির্জগতে কোনো দ্বন্দ্ব কি নেই? কোনো চাওয়া পাওয়া, কোনো আশা নিরাশার কোনো দ্বন্দ্ব, কোনো কিছু কি নেই? উনি এই প্রশ্নটা তুলে দিচ্ছেন। তাই বলছে, কবিতাটার নাম দিচ্ছেন অদ্ভুত সুন্দর, সাবান সন্ত্রাস। ভয়ঙ্কর জিনিস। এরপরে উনি যেটা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে যারা সুরিয়ালিস্ট হন আর কি, তারা প্রতীক হিসাবে আমি দেখেছি বিশেষ করে ব্যবহার করেন, সাপের কথা ব্যবহার করেন, রুটির কথা খুব ব্যবহার করেন, মদের কথা খুব ব্যবহার করেন, এক একটা প্রতীক হিসাবে তারা তুলে ধরেন। কিন্তু উনি লিখছেন সর্বপুরুষ। উনি বলছেন খোলসের প্রতীক বদল করি বেঁচে থাকা, আর এই প্রসাদন দেখে দেখেই চলে আসে প্রাণ বৈরী বেদে।
তবু পাল্টে ফেলি সব কিছু, এমনকি ছবলের ভাষা। প্রশ্ন করতে ইচ্ছে করছে যে সত্যি এটা কি মুখ না মুখোশ? ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই বোধহয় তার গন্তব্যটা কোথায় এটা কবি খুঁজে নিতে চাইছেন বারবার। এই জন্য বলছেন, পালকবিহীন ডানাগুলি এখন আয়ুভূত হয়েছে, উঠতে পারে না। যন্ত্রের স্বাচ্ছন্দ্যে উড়ে যাচ্ছে নীরব মেঘ, তবু এই সন্ধ্যা প্রযোজ্য বিষাদে কত কথা মনে আসে বলবার মতো কত নাম, বলতে পারি না। কোথায় সত্যি বক্তব্য? কোথায় যেতে চাইছেন? কোথায় পৌঁছতে চাইছেন? নিজে বললেন যে কারোর কারণে টেনশন হয়, কারোর আবার অকারণে টেনশন হয়। আমার মনে হয় ওনার কারণেই টেনশনটা বেশি হয়। বিছানার এদিকে আমি, ওই দিকে শুয়ে আছি নিদ্রা, মাঝখানে এক ফালি জাগরণ, এটুকু বেরোতে চলে যায় সারা রাত। যা তার টেনশনটা কারণেই হচ্ছে, এবং কারণটা খুব স্পষ্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই পরিস্থিতিতে এই জায়গাটা ধরে আমরা দেখি যে গৃহকোণ সম্পর্কে ওনার একটা নিজস্ব ধারণা কাজ করছে। এই কবিতাটা উনি পড়েছেন। আমরা খুব সাধারণভাবে সাধারণ মানুষ যেটা বুঝি যে সুখী গৃহকোণ এবং শোভে গ্রামোফোন, এই তো আমরা বুঝি। কিন্তু উনি বোধহয় সত্যি, আমি আগে প্রবুদ্ধবাবুর কথার রেস ধরে বলছি, বেশ আনপ্রেডিক্টেবল, এই বিষয়ে সন্দেহ নেই। কারণ এসবের থেকে বেশ দূরে গিয়ে এই কবিতাটা উনি পড়েছেন। উনি বলছেন, ফ্রিজের প্রধান বেদনা তার শীত, দরজা খুলে সামনে দাঁড়ালেই সে তার শীতাক্ত রক্ত আলো হিসাবে এগিয়ে দেয়। সারা রাত ধরে সে আমাদের সংসারে এক প্রকার কনকনে কান্না প্রচার করে। সত্যি নিজস্ব আকাশটা আমাদের আছে কি? সত্যি আমাদের নিজস্ব যে আকাশ, সেটা আছে কি? আমরা কি বিভিন্ন দিক থেকে বিভিন্ন জাতাকলে পেশায় হচ্ছি না? আপোষ কি করতে হচ্ছে না অন্যায়ের সঙ্গে? এমন অনেক কিছু তো রয়েছে যাকে আমাদের দেখেও কি চুপ করে থাকতে হচ্ছে না? এইভাবে পিছতে পিছতে আমরা যে নিজের জাতাকলে নিজেরাই পিষ্ট হচ্ছি, নিজেদের আকাশটা হারিয়ে ফেলছি, মনের দরজাটাকে বন্ধ করে ফেলছি, আমরা বুঝতে পারছি না। তাই ফ্রিজ খুললে ফ্রিজ কনকনে কান্না প্রচার করে, এর বেশি কিছু বলে না ওনার দৃষ্টিতে, ওনার অন্তর্দৃষ্টিতে বা ওনার কাছে। এই যে বিষাদ ওনার মধ্যে কাজ করছে এক ধরনের। আমরা বলেছি যে কবির মধ্যে কোথাও কোথাও বারবার সুরিয়ালিজমের কথাটা আসছে। তার কাছে আমরা যা পাচ্ছি, যা দেখছি, এটা কিন্তু সত্য, এবং এই সত্যের এতটাই অর্থ ব্যাপকতা রয়েছে যে ব্যাপকতা জীবনটাকে উৎকণ্ঠায় ভরিয়ে তুলছে, ক্লান্তিতে ভরিয়ে তুলছে। জীবনকে ক্লান্তিতে বা উৎকণ্ঠায় ভরিয়ে তোলার মাসুল দিয়েছিল 8 বছর আগে একদিনের লোকটা, যেখানে জীবনানন্দের সেই লোকটা চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে, লাশ কাটা করে। সে ভেবেছিল যে এর মধ্যে দিয়ে তার জীবনের ক্লান্তি বোধহয় অপনোদন করবে। সেটাই সত্য নয়, কবি বিশ্বাস করেননি, কিন্তু ক্লান্তি এসেছিল। ক্লান্তি কিন্তু অশোকদেবেরও আছে, বিশ্বাস করতেই হবে এটা। কেননা উনি যে দেখি অনন্ত প্রস্থানের কথা বলছেন, এবং এখানে বলছেন, আমাকে ধাবায় করে পথের পাশে রেখে যায় সাদা কোকিল পাখি, যেন কোনো স্বপ্ন বিস্ফোরণ। এদিকে তাকিয়ে ডেকে উঠল সেই বোবা কাক, শূন্য পাপ কালানো কাল, শূন্য জন্ম শূন্য পাপ, বিষাদ, শূন্যতা। তাহলে এই শূন্যতা দিয়ে, ওই যে আমি বললাম যে যতই লাশ কাটা করে চিত হয়ে শুয়ে থাকুক, কবি কি সেখানেই তার কাব্যের রীতি টানবেন? তার কবি প্রশ্নোত্তর করবে। যদি আপনাদের দুই কবিকে প্রশ্ন করার থেকে, আলোচকদের সঙ্গে কিছু শেয়ার করার থেকে, আপনারা করতে পারবেন। কবিতায় নির্মাণের প্রাসঙ্গিকতা কত? এটি একটি পুরাতন একটি বিতর্ক। নির্মাণ এবং সদুৎসাহিত, আমার বিশ্বাস। ব্যক্তিগতভাবে আমি জানতে চাইছি যে আপনার কবিতায় আপনি নির্মাণের কতটুকু প্রাসঙ্গিকতা অনুভব করেন? একটু বলে দিই, সেটা হচ্ছে নির্মাণটা আমি বসে বসে, এটা হয় যে জীবনানন্দের খাতা দেখলে পরে আমরা দেখি যে 8 বছর 10 বছর ধরে তিনি একটি কবিতাকে লিখছেন, শব্দ পাল্টাচ্ছেন,
আবার রবীন্দ্রনাথের বিখ্যাত সেই পাণ্ডুলিপি দেখলে দেখা যায় তিনি ছবি আঁকছেন, ময়ূর আঁকছেন, কি মুখ আঁকছেন, তারপর একটি কবিতা হচ্ছে বা একটি গান রচিত হচ্ছে। সে ধরনের নির্মাণ ব্যক্তিগতভাবে আমার খাতায় পাওয়া যাবে না, কারণ সেটা হচ্ছে আমার নির্মাণটা আমি নিজের মতন করে, অধিকাংশ কাজটা, রান্নার কাজটা ভেতরে হয়, অনেকদিন ধরে হয়, বাইক চালাতে চালাতে, রাগ করে, ক্লাস করতে করতে, অবসর যাপন করতে করতে, কিংবা কোনো সিনেমা দেখতে দেখতে, পড়তে পড়তে সেটা হয়। তারপরে একটা সময় আমি ওকেই সুযোগ দিই, আমি কবিতাকে বা যে ছবি আঁকার সময় ছবিকে সুযোগ দিই, সুযোগ নয়, তার জন্য অপেক্ষা করি, এবং এক সময় হয়তো লিখিত হয়ে যায়, লেখা হয়ে যায়। তারপর কিছুদিন ফেলে রেখে তারপর করতে গিয়ে যেখানে দ্বিধা হয় বা প্রয়োজন মনে হয় সেটা নির্মাণ করা বা একটু একটু চেঞ্জ করা, সেভাবে নির্মিত কবিতা আমার তেমন নেই। আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে বেলাল চৌধুরী একজন কবি আছে বাংলাদেশে, বেলাল চৌধুরী, উনি আগরতলা এসেছিলেন, আমার বাড়িতে ছিলেন, 3-4 দিন ছিলেন। আমি যখন সম্ভব যখনই রেখেছিলাম। তারপর আমি বাংলাদেশে যাই, ওনাকে ফোন করি, দাদা আমি এসেছি, আজ শুক্রবার, তোমার সঙ্গে দেখা হবে না, আজ আমার লেখার দিন, আপনার কি এমন কোনো পার্ট আছে নাকি লেখা টেখা? না, এরকম দিন তারিখ দেখে, চাঁদ দেখে আমার লেখার দিন হয় না। আর উদয়পুর যাওয়ার সময় চড়িলামের আগে তো কেউ ফোন করে না, বাগমা গিয়ে ফোন করে যে আমরা আসছি। সে সময় স্বপনন্দী আসছে, লেখার দিন আমার কাঁধে চলে যায়। সে তো অনেক কথা, কিন্তু আমি যে কথাটা বললাম না সেরকম বেলাল চৌধুরী, বেলালের উনি নমস্য কবি, উপমাটা দিলাম যে জন্য। হ্যাঁ, এটা অন্যগুলিকে পরম্পরাক্রমিকভাবে সূচিত হয়, অর্থাৎ একটি থাকলেই পরপর অন্যগুলি এসে উপস্থিত হয়, তখন আমরা একে ব্যক্তি সম্বন্ধ বা ইনভ্যারিয়েবল কনকমিটেন্স বলি। সাধারণত ব্যক্তি সম্বন্ধ বলতে আমরা বুঝি যে যখন অনেকগুলো ফ্যাক্টর উপস্থিত থাকে এবং তার মধ্যে বিশেষ কোনো একটি উপস্থিতি অন্যগুলির উপস্থিতিগুলিকে সূচিত করে, তখন তাকে আমরা ব্যক্তি সম্বন্ধ বা ইনভ্যারিয়েবল কনকমিটেন্স বলি। এখন আপনাকে আপনার কবিতাকে পড়তে গিয়ে আমার বারবার করে মনে পড়ে যায় যে যেসব কবিতায় আপনার বিবৃতি ধর্মিতা আছে, যেমন মেলানকলি প্রাণপত্র, আমার মনে পড়ে যায় যে আপনি সংবাদ সাহিত্যের সঙ্গে বিশেষভাবে যুক্ত। আবার যে সমস্ত কবিতায় একটা কাহিনী গ্রথনের ভঙ্গিমা আছে, সেসব কবিতা পড়তে গিয়ে আমার যেমন সুখ্যাতি মনে পড়ে যায় যে আপনি একজন গল্পকার, এবং অল্প দু এক কথায় ছবি আঁকার অসাধারণ যে দক্ষতা, মুহূর্ত 1, 2, 3, সেগুলোতে পড়তে গিয়ে মনে পড়ে যায় আপনি একজন চিত্রকর। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে টুকরোগুলি, চিত্রকর, সাংবাদিক বা সংবাদ সাহিত্যিক এবং কবি এবং গল্পকার, এই টুকরোগুলোর ভেতরে কি কোনো ব্যক্তি সম্বন্ধ আছে? যদি থাকে তাহলে সেই সম্বন্ধের উৎস আপনার শিল্প জৈবনিক স্তরে কোথায় আছে? আর যদি তা না থাকে তাহলে এই বিচ্ছিন্ন টুকরোগুলোকে আপনি আপনার স্বসত্তায় কিভাবে ধারণ করে আছেন? বিভিন্ন অস্তিত্বগুলো আছে বা নেই, এই মাধ্যমগুলো দিয়ে কোথায় সেই প্রেরণা, যে প্রেরণার কারণে কখনো কবিতা লিখতে চেষ্টা করতে তাড়িত হই, কখনো ছবি আঁকার চেষ্টা করি, এই দুই মাধ্যমে যখন হয় না তখন গল্প লেখার চেষ্টা করি, এবং যখন একদম আমার ছাত্রটিকে বোঝানোর জন্যে বিবৃতির মতন করে কথা বলি, এই সবগুলোর প্রেরণার উৎস ঠিক কোথায় আছে, বা এদের যে সম্বন্ধ কারক কোনো বস্তু বা বিষয় নিজের মধ্যে ঠিকঠাক কোথায় আছে, আদৌ আছে কিনা, তার সন্ধানের চেষ্টা এই সবগুলোর মাধ্যমে গিয়ে গিয়ে করার চেষ্টা করছে। হ্যাঁ, গ্রুপ সেঞ্চুরির সময় আপনার লেখার একটু শুরুর দিকে যে গ্রুপ সেঞ্চুরির যে তৎপরতা আপনাদের ছিল,
সেটাকে সাহিত্য আন্দোলন বলা যায় না বোধ হয়, সাংস্কৃতিক আন্দোলন ছিল। ওই তৎপরতা সম্বন্ধে আমাদের কিছু বলুন, আর এটা আপনাদের লেখাকে কিভাবে ঋদ্ধ করেছে, এটা হচ্ছে প্রশ্নের দ্বিতীয়। খুব ভালো প্রশ্ন। বলো এটা করে তুমি বলবে বলে আমি বলছি। খুব সামান্য কথা। এরা যে যারা লেখালেখি সেই সময় করেছে 1980 থেকে 1985, 5 বছর আমরা কতগুলি গ্রুপে ভাগ করে নিয়েছিলাম। যেমন কেউ ভাস্কর ছিল, কেউ ছবি আঁকতে পারতেন, কেউ নৃত্য করতে পারতেন, কারো শব্দের প্রতি খুব মানে তাৎক্ষণিকভাবে নাটক রচনা করতে পারতেন এবং থিয়েট্রন করতে, যাকে বলে রাস্তায়। এবং এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম এনেছিলাম। যেমন চয়ন চক্রবর্তী নামে ছেলেটি নাচত, যেমন আমাদের চিন্ময় রায়ের বাড়ি থেকে গিয়ে আমরা ভাস্কর্য এনেছি। ওই বিখ্যাত পেঁচা যে ছবিটা এখন আছে কলকাতাতে, সেটা থেকে আমরা একটা সিম্বল নিয়েছি, যদিও ওটার মতো নয়। আমরা একটা পেঁচা এবং অন্ধকার সময় নিয়েছিলাম আমাদের কাগজপত্রের একটা সিম্বল। আসলে 60-এর দশকের যে দুঃসময়টা কেটেছে সেটা 80-র পরেও কিন্তু থেকে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যারা আমি যাদের সঙ্গে পরিচয় আমি 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 পরিচিতি লাভ করেছি যাদের সঙ্গে, এদের বেশিরভাগ ক্ষেত্রে খুব কৃতিত্ব আছে, এরা মেধাবী লোক। এবং আমি দেখেছি এদের সঙ্গে চলাফেরা করে, যেমন বেহালা বাজাতে আমি জানি না, যেমন আমি বাজনা বাজাতে জানি না, কিছু কিছু জানি হয়তো ফ্লুট, বাঁশি বা মেন্ডোলিন ভাই, কিন্তু আমার থেকে ওরা ভালো হবে একটা জায়গায় অ্যাসেম্বল করা। এতে লেখার খুব ভালো কাজ হয়েছে। কিরকম কাজ হয়েছে? যেমন আমাদের এখানে গ্রুপে প্রায় 25 থেকে 30 জন ছেলেরা কাজ করেছে অবৈতনিকভাবে। আমরা কোয়ায় গেছি, আমরা কৈলাসহর গেছি, বিভিন্ন জায়গাতে আমরা গেছি, যেখানে গেছি ওরাই ব্যবস্থা করেছি, আমরা ফিরে এসেছি, এসে আমরা লেখালেখি করেছি। এটাই, এরকম কোনো থিওরি আমাদের মধ্যে ছিল না, যেমন একটা কোনো জেনারেশন যে একটা থিওরি এই তত্ত্বের উপর নির্ভর করে আমরা সেটা করি, একটা অ্যাসেম্বল করেছি এবং এতে আমাদের খুব লাভ হয়েছে। পরবর্তী সময়ে খুব অ্যাফেকশন হয়েছে এবং সেই বন্ধুরা এখনো লিখছেন সব আমাদের কৃত্তিবাস চক্রবর্তী, সন্তোষ রায়, রামেশ্বর ভট্টাচার্য থেকে ধরে ধরে যারা যারা এখন লিখছে প্রত্যেকেই আমাদের শুনেছে। এত লাভই হয়েছে, ক্ষতি হয়নি। পল্লবের প্রশ্ন, পল্লব কি বলেছিল? আমি বলেছিলাম মনে নেই, কিন্তু তার মনে আছে। হ্যাঁ, আত্মিক রিপোর্ট ভালো বলেছে। পল্লব কোথায়? আত্মিক রিপোর্ট ভালো, পল্লবের মনে আছে। একটা ব্যাপার, এটা একটা প্রশ্ন যে আমরা যেমন মনটা কোথায় আছে খুঁজে পাই না, এটা একটা আপেক্ষিক বিষয়। যেহেতু আমাকে মেরে ফেললে আমি তার মনটার সঙ্গে যুদ্ধ করবো না, বেঁচে থাকতে ইত্যাকার বিষয়। কিন্তু আত্মা একটা সোল, পার্সন যাকে বলে ফরাসি ভাষায়, এটা আমাদের খুব ভালো লাগতো যে পার্সন বলে। আমরা সবাই খুব চালু আসলো বদলের জন্য এই শব্দগুলি ব্যবহার করতাম। আমরা আমরা নিজেদের চিন্তা ভাবনা করার ভেতর থেকে আমরা কাজগুলি করার চেষ্টা করি। অর্থাৎ কারোর সঙ্গে কারোর জন্য কোনো শব্দ বা কোনো কিছু লেখা যাতে মিলটা না থাকে, বাইরে আমাকে রুটি অর্থাৎ বেঁচে থাকার ইন্ধনের সঙ্গে জড়িত থাকতে হবে, এটা আমাদের মধ্যে আলোচনা থাকতো। অর্থাৎ আমরা খুব ভালো জানতাম যে খুব দুর্দান্ত ভ্যানগকের মধ্যে এত প্রতিভাশালী, রবীন্দ্রনাথের মধ্যে এত প্রতিভাশালী, বিশ্বের বিখ্যাত প্রতিভাশালী লোকদের সঙ্গে আমরা যখন ঘোরাফেরা করেছি, পড়াশোনা করেছি, আমরা অনেক 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 মানে সাধারণ স্তরের লোক। আমি নিজেও ব্যক্তিগতভাবে সেটা মনে করি এখনো। কিন্তু আমি একটা জিনিস ভেবেছি, যদি নিজেকে খনন করা যায়, ডিগিং করা যায়, যারা আমার শব্দশীল স্বামীদের দিক মনে বইটাতে আছে, যে দ্য ওয়ার্ড ইজ ডিগিং মাই হার্ট অ্যান্ড ব্রেন। এই কথার অর্থ হলো যে চেকে আমি বইটা উৎসর্গ করেছিলাম 1980, এবং যে শব্দটা দিয়ে আমি গেট আপ করেছি দ্য ওয়ার্ড ইজ ডিগিং মাই হার্ট অ্যান্ড ব্রেন। অর্থাৎ আমার হৃদয় এবং মস্তিষ্ক যদি আমি খনন করতে শুরু করি, তাহলে একটা সাঁকো, একটা কালভার্ট হবে। এবং এটা খুব সহজ কথা। পৃথিবীতে মানুষ দুঃখে পড়লে যেমন কাতর হয়, অনেকে কাতর হয় না, তার একটা রাস্তা খুঁজে। আমাকে রাস্তা খুঁজে নিতে হয়েছে। কবিতার পাওয়ারটা কি এটা আমি তখনও জানি। আমি সত্যি কথা বলতে কি, আমি কবিতা লিখি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত তার ছায়াটা দেখি মাত্র।
যার জন্যে আমি আমি এই কথাটা বলতে পারি না যে আমার দু একটা লাইফ সংসারে টিকে থাকবে, কিন্তু আমি বেঁচে থাকতে খুব আনন্দ পাইনি। এখানে আমার শেষ। এটি আমার আত্মিক প্রশ্ন, আর্থিক জীবন। আত্মিক বেঁচে থাকা। নবদা, একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে তন্দ্রাকে আমি জানতে চাইবো না, তন্দ্রাকে নিয়ে লেখার সময় আপনার অনুভূতিগুলি কিরকম ছিল? সেটা কি অমিতাভ দাশগুপ্তের সেই কবিতাটার মতো, যদি ডাকো তেমন ভাবে ডাকো 300 প্রেমিকের ব্যাগে বিধে যাবো তোমার মুখে কলমের মতো? কথাটা এরকম না। এখানে সঞ্জিত বণিক আছে আমার সামনে, একদিন চায়ের দোকানে বসে বললো যে আপনি তো জানি প্রেমের কবিতা কি সিরিজ শুরু করবেন। তো আমি যাকে বিয়ে করবো বলেছিলাম, জীবনে একজনকে যাকে বিয়ে করবো বলেছিলাম, অনেক নারীর সঙ্গে যোগাযোগ ছিল, বিয়ে করবো বলিনি কাল। যাকে আমি বিয়ে করবো বলেছিলাম 3 বছর পরে তাকে বিয়ে করেছি। ওই 3 বছরের লেখা করে এটা এখানে আসেন উনি, ওই পেছনে করতে আসেন। তন্দ্রা মানে অপর্ণা, কিন্তু একটা প্রশ্ন হলো আমি অমিতাভ দাশগুপ্তকে চিনি, কারোর মতো নয়। দেখো, আমি আমার হাতটাকে আমার মতোই মনে করি, সুতরাং আমার মাকে মনে করি না কারোর মতো, আমার কিডনিকেও মনে করি না কারোর মতো, কিন্তু আমি অধিক ভালোবাসার কথা বলছি। কিন্তু আমার যে চোখের যে দৃষ্টিটা বা আত্মিক যে দৃষ্টিটা ছিল, সেটা আমি ট্রান্সফরমেশন করে কালের ইতিহাসে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। এটা সে বলতে পারবে না। সে যদি এখানে আসে, সে বিদুষী না, কিন্তু সে তার কতগুলি কথা বোঝা যায় যেটা আমি লিখে বোঝাতে পারি। প্রশ্নটা এখানে এই জন্য অমিতাভ দাশগুপ্ত যে ওনাকে আমি খুব চিনি, কিন্তু ওনার ধারে কাছে বলি আমি আমার মতো লিখেছি। তন্দ্রা এবং অপর্ণা একই ব্যক্তি। বিশেষ করে সঞ্জিত বণিক খুব ভালো বলতে পারবে। 38 বছর ধরে কাজ করছে সে 38 বছর ধরেই আমার থেকে লেখা নিচ্ছে, এবং তন্দ্রার জন্য স্তবকের পুরো সিরিজটা সে আমার থেকে লিখে নিয়েছে। এবং আমার কাছে ভালোবাসা খুব একটা মানে চমৎকার নয়, আমি একটা চমৎকার সভ্যরূপ নই, আমি দাবি করতে পারি না পৃথিবী, কিন্তু একটা জিনিস আমি দাবি করতে পারি, সেটা হলো যে পৃথিবীর যে কোনো মানুষ তার নিজের মতো বাঁচার অধিকার তার আছে। এই ব্যক্তি স্বাধীনতা যে চিৎ প্রকর্ষ, তার যে একটা বিশেষ বিষয়, এই বিষয়টা আমি খুব শ্রদ্ধা করি। এবং আমি যদি 1000 কোটি বার পৃথিবীতে আসি, কবিতাই লিখতে চাই না, আসনের দরকার পড়ে না। এবং আমার মনে হয় শ্মশানে, রাস্তায়, বাজারে, যে কোনো জায়গায় সে ধ্যান করে একটা শব্দ সেটা 3টের সময় হঠাৎ মনে হতে পারে, তার নিদ্রা ভঙ্গ করে দিতে পারে, সে টক করে লিখে নেবে, এটা সকালে লিখে নেবে, বলে যেতে পারে। সকালবেলা সেই শব্দটাকে সে এক্সপানশন করবে। আমি করি, জীবনদাস করেছি, রবীন্দ্রনাথ করেছেন, লেখা করে ভালো লাগেনি করে কাটাকুটি করে একটা ছবির আকৃতি দিয়েছে। প্রত্যেকটি মানুষের ভেতরে একটা ছবির আকৃতি দেওয়ার প্রবণতা আছে। পৃথিবীর আদি শিল্প হলো যে আঙ্গারা দিয়েও ছবি আঁকতে পারে, বালুতে বসে বসে। আমাদের ভাষা শিল্পের অনেক আগে ছবি আঁকে মানুষ আপন মনে গাছের পাতায় দূর দেখতো। আমি যখন আদিম ছিলাম তখন আমাকে অস্ত্র হিসেবে পাথরকে সূক্ষ্ম করতে হয়েছে। ঠিক আমাকে কালে আমি একজন মানুষ যখন আধুনিক হচ্ছি, আমার অনুভূতিকে সূক্ষ্ম করতে হচ্ছে। এটা কারোর সঙ্গে মিলবে না, এই যাপন পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না। আমার সঙ্গে রবীন্দ্রনাথ কেন, এটা তো অনেক দূরের ব্যাপার। আমার বাবা, আমার যে সন্তান আছে দুজন ছিল, এখানে একজন ছিল, চলে গেছে, তার নাম শিষ্টু। তাকে এই শব্দটা সে মাঝে একটু বেয়াদবি করতো বলে আমি তার ঘরের মধ্যে, আমার বন্ধুরা সবাই আমার ছেড়ে গেছিল। তার নাম শিষ্টু, তাকে শিষ্ট থেকে শিষ্টু বলেছে ডাকতাম। তাকে একটা কাগজে লিখে দিতাম, তোমার নাম শিষ্ট কথার মানেটা বুঝো কি তুমি? সবসময় তোমার নামের মানেটা মনে রাখবে। আমি অনেক ভেবেছি তোমার নামটা দিয়েছি। পৃথিবীর সব লোকটি তার যতগুলি নাম দিয়েছে, যতগুলি বিখ্যাত মানুষ হয়েছে, প্রত্যেক আমি জানি তো, প্রত্যেকই তার নামের অর্থের সঙ্গে মিলিয়ে তার চরিত্র গঠন করেছেন, যাপন গঠন করেছিলেন। কবিদের কোনো ধ্যান নির্দিষ্ট কোনো রকম কিছু নেই, চলতে জীবন থেকে, জীবনের উপারে জীবন থেকে। যেমন আমার বয়স ক্রমশ যেদিন জানলাম যে আমার বয়স কমতে শুরু করলো, তো বয়স কমতে শুরু করলো, বয়স তো বাড়তে শুরু করে, কিন্তু বয়স যখন কমতে শুরু করে, এই যে আপেক্ষিক রিলেশনটা, এটার সঙ্গে দূরত্বের সঙ্গে একটা যোগাযোগ আছে। কয়েকশো কোটি মাইল হতে পারে,
আরো বেশি বেশি মাইল হতো, তাহলে হয়তো বা বিজ্ঞানীরা বেরোবে। আমি তো বিজ্ঞানী নই, কিন্তু যাপন একটা জিনিস, এটা আমাকে বেঁচে করতে হবে, এটা তো শেখাতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার, ভারতবর্ষের যদি 85% লোক শিক্ষিত হতো এবং আমাদের দেশে যে পরিমাণ বাংলা ভাষায় কবিতা লেখা হয়, আমি অন্য ভাষার কথা বলছি না, কাউকে কারো করছি না, সব ভাষাতে লেখা হয়। বাংলা ভাষায় যে পর্যন্ত লেখা হয় আমাদের দেশে বিদেশে, এখন আমি তোমাকে ভালোবাসি SMS করতে হয় AMI, আমি QONAKE, আমি তোমাকে। আমার বাংলাটা কি এই ইংরেজি স্পেলিংয়ের জন্য এটা কি জাপানের লক্ষ্য? আমি এক বদলকে বললাম, আপনি কুমিল্লার ভাষায় কথা বলেন, আমরা বই বেলাতে, আপনি আপনার ছেলেকে বাংলা জানে না বলে আপনি একটু দুঃখ না করে আপনি বলছে খুশি, কেন খুশি হবো না? ও আজকে দিনে ইংরেজি ছাড়া কি আর কি যে বলেন, আমি বাংলা দিয়ে সেটা বলুন তো, সে বলেন। আমি তাকে কি বলবো? আমি তাকে মূর্খ বললো তো আমিও তো আমি মূর্খ, কারণ আমি যদি মূর্খ না হতাম তাহলে তার কথাটা শুনে আমি প্রতিকার করে আমি তাকে দেখিয়ে দিতে পারতাম, সে জীবন আমি পাবো না। তাই 60-এর দশকে আমি এই ধরনের আন্দোলনের সময় মিথ্যেবাদী এবং ভণ্ড যে রাজনীতি করতো তাদের আমি চরমান দিয়েছি। এবং কবিতাটা আমি এখানে আছে, আমি আমার কবিতাটা পড়ব। বলেছিল যে আরো কয়েকটা কবিতা আছে কিনা, একজন বন্ধু আমার লিখে এসছেন, আমি তাদের জন্য কবিতা বলবো। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি কবিতাগুলি করবো আপনাদের তোমার জীবনযাপনের কথাগুলি জানানোর জন্য, যে এগুলো আমার কানের জন্য আমি করবো, মানে আমি আপনাদের জন্য করছি, আমার নিজের জন্য। ব্যক্তি স্বাধীনতার দ্বিতীয় পরীক্ষা। 60-এর দশকের শেষের দিকে একজন আদর্শ বিচ্যুত রাজনীতির ব্যবসায়ী এক জনসভায় বললেন, কবিরা সৎ হয়, প্রতিবাদী হয়, সাধুতা বজায় রেখে কবিদের উচিত তাদের স্বধর্ম বজায় রাখা। আমার শরীর চৈতন্য তখন নাজিম হিকমত হৃদয়ে চেয়ে গড়ে হয়। আমি শুনলাম প্রথমে, তারপর এগিয়ে গিয়ে তার গাড়ি জ্বর মানে প্রকাশ্য জনসভা বললাম, আমি দাসপথহীন এসমের কবি, ভবিষ্যতে দ্বিতীয়বার যেন কোনো জনসভায় আপনাকে ভাষণ দিতে না দিই। আজও সেই লক্ষ্য নিয়ে ভাষা বদল করে বিচিত্র কলা কৌশলে জনসভা গরম করে চলেছে। কালকে তোমার কথার উত্তর, প্রতিভা ইনজেকশন। এখানে কোনো ভেঙ্গক নেই যে দাঁড়িয়ে আঁকা ছবির ভেতরে ঢুকে সে ভালোবাসার মানুষ। এই পাগল নেই এখন এখানে। মেধাবীর টাকা দিয়ে কবিতার বই কেনে না কেউ, বরং সে দুদিনই কাঠির টাকা খরচা করে বোকা। সেসব কবিরা শুধু ভালোবাসা বিক্রি করে, ভালোবাসা বিক্রি করে কবিতার ইস্তেহার বা বই বের করে। তাদের ইজ্জতে সুদিন থাকে না, বলেন অফিস বিশ্ববিদ্যালয়ের বড়বাবু। যাদের প্রতিভা সদস্য তাদের মেধা ওজন ধরে বিক্রি হয় না, কারণ প্রতিভা ও সন্তানের পার্থক্য তারা ভালো বোঝে। তারা অধিকতর মানুষ বলেই একদিন যাদের ছবি একটাও বিক্রি হয়নি, যাদের একটা কবিতা আগুনে পড়তো না, যাদের ডিগ্রি ঘুমিয়ে কাটায় প্রাণ শিখেছে, যারা সোনার থালায় উচ্ছেদ শৈশবে, এরা প্রত্যেকে আমার কবিতা পড়ে এবং শোনে। এরা একসঙ্গে বসবাস করে বলেই একসঙ্গে উঠতে পারে করুণা সিন্ধুর বাগানে। 3 নম্বর কবি সম্মেলন থাকা হয়েছিল। আপনি কোথায় দাঁড়িয়ে আপনার চোখের সামনে লোকটাকে কয়েকটা গুন্ডা রাস্তায় ফেলে মেরে দিয়েছে, আর আপনি চিত্রশিল্পীর মতো ভাবছেন মৃত্যুর কি রং, গভীর নিকটতা নাকি আলোর নিজস্ব স্বভাব হারানো ব্যথা। আপনি কি ধরনের মানুষ বলুন? তার সঙ্গে তো বিপদে পড়ে যায় না। আপনার কলেজ পড়ুয়া মেয়েকে তুলে দিলেন দর্শকের হাতে বিনা প্রতিবাদে, আপনার 2 হাত একটাকে গলা টিপে ধরতে পারবেন। হত্যার যোগ্যতা ছিল, বলেছেন আপনার মুখ হচ্ছে বাড়িতে রাখবো আপনার স্ত্রী। এটা আজকে সকালের কবিতা। আওয়াজ আসছে
ভাসে জলে। পাতার কোন দিকে তুমি শুয়ে না বসে আছো জানি না। যদি পাতার নিচে পাতা ধরে ভাসতে থাকো, চিন্তা করো না, ঠিক পাতার পেছনেই আমি আছি। সর্ববর্ষা বন্যা হয় না, কোথাও আটকে থাকো তোমার উদ্বাস্ত সুরে। তোমাকে রক্ষার দায়িত্ব আমার, হাত লম্বা হচ্ছে ক্রমশ তোমার দিকে। ভেসে যাচ্ছে তোমার ডেকচি, কলসি, হাঁড়ি, বিছানাপত্র। যেদিকে সূর্য আছে আমি আছি। কণ্ঠে আমার তোমাকে পাওয়ার সাধনা। তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? তোমাকে জল থেকে তুলে নেব। কোনো সমাজ তুলেই আমাকে হত্যা না করে তোমাকে তুলে নিতে পারবে। আর ভেসে থাকো, শরীরের যেদিকে মন, মনের যেদিকে আমি, আমার হাত ও পা তোমার দিকে আছে।